একটা সুন্দর সকালের সূচনা। সকাল ৬টা কি ৬:৩০ হবে। সারা বাড়ির মানুষজনের চেঁচামেচি, একদম পুরো বাড়ি গরম হয়ে আসছে। তো ঘুমানোর আর কোনো উপায় নেই। আজ হচ্ছে মুক্তা আপুর গায়ে হলুদ। তো ঘুম থেকে উঠে গেলাম, বাট বিছানা ছাড়লাম না। এদিক ওদিক বালিশে ঘোরাঘুরি করতে করতে তারপরে একটু চোখটা বাইরে গেল। তো বাইরে তাকায় তাকায় চিন্তা করতেছিলাম যে হচ্ছে গিয়ে আজকের দিনটা যদি আবার ওই বাড়িতে গিয়ে আমার সাথে কোনো কিছু উল্টাপুল্টা হয় বা ঈদ খানের সাথে যদি খারাপ কিছু হয়, তাহলে আজকে আমার বোনের গায়ে হলুদ পুরো দিনটাই খারাপ হয়ে যাবে। আবার ভাবতেছিলাম যে না, ঠিক আজকে হয়তো বা আমার কাছে ভালো কিছুই হবে। এই নানান চিন্তা ভাবনা করতে করতে পাশে ফিরে তাকায় দেখলাম জুই এখনও বিভোরে ঘুমাচ্ছে। জুই ইদানিং মনে হয় ঈদ খানের ছোটো ভাই রাদিফের সাথে ফোনে কথা বলে, কারণ আমি দেখলাম যখন ফোন আসলো নাম্বারটা রাদিফের নাম্বার ছিল। এরপর থেকে মুক্তা আপুর বিয়ে ঠিক হয়েছে পর থেকে প্রায় আমি দেখি জুই মানে বেশিক্ষণই ফোনে ব্যস্ত থাকে, তেমন একটা কথা বলে না, আর জিজ্ঞেস করলে বলে না। তবে আমি বেশ কয়েকবার রাদিফের নাম্বারটা দেখেছি ওর ফোনে সেভ করা বা ফোন আসে রাদিফ নামটা। তো যাই হোক, এভাবে ঘুম থেকে উঠে চুলগুলো মাথার পেছনে দিয়ে দু হাতে হাত খোপা করতে করতে নিচে নেমে গেলাম সবাই কি করছে সেটা দেখার জন্য। আমি যখন নিচে নামলাম আমাকে দেখে মা বলতেছে যে কি তুই এসেছিস, কতক্ষণ ধরে ডাকতেছি তোকে আর জুইকে, জুই কই? আমি বললাম জুই ঘুমাচ্ছে। তখন হচ্ছে মা আমাকে বলল যে তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করে তাড়াতাড়ি রেডি হয়ে নে, চেয়ারম্যান বাড়ি থেকে লোক আসবে। তো আমি হচ্ছে দেখলাম নিচে আমার ফুপুরা আসছে। তো আমার ফুপুদেরকে জিজ্ঞেস করলাম যে ফুপু কেন চেয়ারম্যান বাড়ির লোক আসবে, তাতে আমার কি? তো আমার ফুপু আমাকে ধমক দিল যে বেয়াদব হয়েছিস, রেডি হইতে বলছি রেডি হ। তো আমি হচ্ছে ফুপুর সাথে আর কথা বাড়ালাম না, ভাবলাম আজকে আপুর হলুদের দিন কোনো রকম কারো মানে তর্কে জড়ায় পরে আবার বকা খাইতে চাই না, দিনটা যাতে ঠিকঠাক থাকে সেজন্য উপরে গেলাম। গিয়ে ঠিকঠাক মানে জামা কাপড় পরে রেডি হয়ে নিচে নামলাম। নামার পরে দেখলাম যে চেয়ারম্যান বাড়ির লোকজন যারা আছে তারা আসছে, তাদের সাথে নাদিমও আসছে। তো সবাই আমাকে দেখলো। তো দেখার পরে হচ্ছে আমার যারা মানে ফুপুরা ছিল বা বাকি আত্মীয় স্বজন ছিল সবাই নাদিমকে খুব পছন্দ করলো, যে আমার সাথে তাকে খুব ভালো মানাবে। তো এরকম করতে করতে সকাল গিয়ে বিকেল হয়ে গেছে। তো আমাদের উঠানেই ছিল মুক্তাপুর হলুদের অনুষ্ঠান। তো আমরা হচ্ছে হলুদের দিন যে ছেলের বাড়িতে ডালা নিয়ে যেতে হয় ওই রকম ভাবলাম যে এক গাড়ি লোকজন যাবো আর কি, কিছু লোকজন আমরা হচ্ছে ফাহাদ জিজুদের বাসায় যাব। তো সেখানে আমরা ওনাদের বাসায় গিয়ে ফাহাদ জিজুকে হলুদ দিয়ে আসার পরে তাদের বাসা থেকে কিছু মানুষ আসবে। তো তারা যেহেতু ঢাকাতে থাকে, এখন আমরা তো মেয়েরা যাব, তাই আমরা আমাদের বাসা থেকে ভাবলো যে হচ্ছে আমাদেরকে আগে পাঠাবে, পরে তারা যখন আবার মুক্তা আপুকে হলুদ দেওয়ার জন্য আসবে আমরা তাদের সাথে চলে আসবো। যে এই কথা ভেবে হচ্ছে আমাদেরকে পাঠানো হলো আগে। তো সেই সুবাদে পার্লারের মহিলারা আসছে, আমরা সবাই একদম বিকেল থেকে সাজগোজ শুরু করলাম। তো খুব সুন্দর করে সাজলাম, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রেডি হলাম ফাহাদ জিজুদের বাড়িতে। তো আমি হচ্ছে আমার স্কুল কলেজ থেকে সব জায়গায় সবসময় হিজাব পরি। তো বাসন্তী রঙের শাড়িটা পরার পরে হাতে হিজাব নিয়ে বেশ কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় মানে চিন্তা করতেছে যে আদৌ কি হিজাবটা পরবো নাকি আজকে হলুদের অনুষ্ঠান উপলক্ষে হিজাবটা ছাড়া থাকবো। এই চিন্তা করতে করতে জুই আমাকে বললো যে থাক, আজকে আর হিজাব পরার দরকার নাই, এমনিতেই তোকে আগুন লাগতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, এটা বললো। তো জুইয়ের কথায় আমি খুব হাসলাম। যে তা আমি কানের দুল পরে শাড়ির কুচি টুচি ঠিক করে একদম 2 হাতে 2টা গাঁদা ফুলের মালা লাগায় তারপরে রেডি হয়ে নিচে নেমে আসলাম। আমাদের হচ্ছে ও বাড়িতে যাওয়ার কথা ছিল এক গাড়িতে, মানে 8-10 জন লোক যাওয়ার কথা ছিল। পরবর্তীতে এই যাবে সে যাবে করতে করতে আমাদের প্রায় 15 জন মানুষ হয়ে গেল। তো এক গাড়িতে তো আর 15 জন মানুষ আটবে না। তো তখনই হচ্ছে আমাদের হলুদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য স্পেশালভাবে নাদিমকে হচ্ছে ইনভাইট করা হয়েছে সন্ধ্যাবেলা। তো সে তার গাড়ি নিয়ে আসছে। তখন আরিফ ভাই বলল যে আমি, জুই, আমার এক বান্ধবী, আরিফ ভাই, নাদিমের গাড়িতে আমরা হচ্ছে গেলাম, আরিফ ভাই আর নাদিম। তো নাদিম আমাকে দেখার পরে সে হচ্ছে এত মানে ঘোর লাগা দৃষ্টিতে একদম তাকাই আছে এরকম। তো আমি এই বিষয়গুলো তেমন একটা লক্ষ্য করি না, আমি এত সেজেগুজে আছি, আমি তো আমাকে নিয়ে ব্যস্ত। কিন্তু জুই বিষয়গুলো একদম লক্ষ্য করে। জুই প্রথম থেকে কিছু একটা সন্দেহ করতেছে যে নাদিমকে নিয়ে বা আমাকে নিয়ে, বাট সে শিওর না, যেহেতু কথাটা এখন আমাদের বাড়িতে ভাঙে নাই যে নাদিমের জন্য আমাকে বিয়ে করাইতে চাইতেছে। এটা শুধু আরিফ ভাই জানে, আমরা কেউ জানি না। তো যার কারণে হচ্ছে বাট জুয়ের কাছে খুব বিরক্ত লাগলো। তো নাদিমের মানে ভঙ্গি টঙ্গি তার ভালো লাগলো না। সে হচ্ছে গাড়ির যে সামনের আয়না দিয়ে বারবার মায়াকে দেখতেছিল, যতটুকু সময় পাচ্ছে ঘাড় ঘুরিয়ে পেছন দিকে দেখতেছিল, এটা জুয়ের একদমই ভালো লাগলো না। যাই হোক, এভাবে গাড়ি চললো ঢাকার উদ্দেশ্যে। সন্ধ্যা 7টা অবস্থান আমাদের তখন মানে ফাহাদ জিজুদের বাড়িতে। এবার বিয়ের আয়োজন খান বাড়িতে।
এর আগের বার যখন হচ্ছে ফাহাদ আর মুক্তার আকদের অনুষ্ঠানটা হয়েছিল সেটা হয়েছিল খানবাড়িতে মানে হৃদদের বাড়িতে। আর বর্তমানে অনুষ্ঠানটা হচ্ছে ফাহাদের নিজস্ব বাড়িতে। তো মায়া এর আগে তো কখনো ফাহাদের বাড়িতে আসে নাই। তো সে এসে দেখলো বিশাল আলিশান ব্যাপার, খুব সুন্দর তিনতলা ভবনটি পুরো ফেরি লাইটে সাজানো হয়েছে, খুবই সুন্দর বাড়ির পরিবেশ, যেটা মায়ার খুবই ভালো লাগলো। এবং যত মানে ওদের পরিচিত আত্মীয় স্বজন মায়া যতটুকু চিনে কম বেশি সবাইকেই দেখলো উপস্থিত, শুধু রয়ে গেল পেছনে হৃদ খান। মায়া হচ্ছে সব দিকে চোখ ঘুরায় ঘুরায় দেখতেছিল, বাট সে হৃদ খানকে দেখতে পেল না। তো সে মনে মনে ভাবলো যে হৃদ খান তো হয়তো বা মানে সমাজ ছাড়া লোক, বা সে এরকমভাবে পছন্দ করে না কোনো আনুষ্ঠানিকতা, বেশি মানুষের গ্যাঞ্জাম, এই জন্য আসে না। তো বললো কত ঢং, পারিবারিক অনুষ্ঠান অ্যাটেন্ড করবে সেটার জন্য এই লোককে আবার মানে করতে চায় না, এরকম কিছু একটা বললো। তো ফাহাদের হলুদের স্টেজটা করা হয়েছে বাড়ির ছাদে, ফাহাদ জিজুর। তো আমি ছাদের এক কোণে স্টেজের পাশে দাঁড়ায় হাতে হলুদের তত্ত্বর ডালা নিয়ে দাঁড়ায় আছি। ফাহাদ জিজুকে সবাই হচ্ছে ঢোল ঢাক পিটিয়ে একদম নিচ থেকে উপরে নিয়ে আসছে। তো হাতে গোড়া 10-12 জন মতো হবে ছাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে। আজকের আকাশটা বাতাসটা সব কিছুই যেন কেমন যেন খুব সুন্দর লাগতেছে আমার কাছে, মনে হচ্ছে আজকে আমার সাথে ভালো একটা কিছু হবে। ছাদে যখন গেলাম বেশ শীতল একটা বাতাস, একদম মনটা জুড়ে গেল। তো আমি এভাবেই মানে অনুসন্ধানী চোখে আশেপাশে তাকাচ্ছিলাম, সব কিছু দেখতেছিলাম। আর হচ্ছে এই বাড়িতে আসার পর থেকে জুই গায়েব হয়ে গেছে, আমি জুইকে খুঁজে পাচ্ছি না। তো আমি হচ্ছে জুইকে খোঁজার চেষ্টা করতেছিলাম, ডালা হাতে আশেপাশে বেখেয়ালি চোখে খুঁজে খুঁজে দেখছিলাম যে জুই কোথায়। তখন দেখলাম ফর্মাল গেটআপে হৃদ খান সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে। তো আমি যে হৃদ খানকে দেখছি এটা কিন্তু হৃদ খান এখনও লক্ষ্য করেনি বা আমাকে দেখেনি, কিন্তু আমার চোখে তো ঠিকই পড়লো গুরু গম্ভীর আর মেজাজি হৃদ খানকে। হৃদ ধূপধাপ পা ফেলে বিরক্তিতে চোখ মুখ কুচকে কানে ফোন চেপে কথা বলতে বলতে উপরে উঠছে। তা আমি ওর বেখেয়ালি দৃষ্টি হৃদ থেকে সরিয়ে নিতে গিয়েও আবারও তাকালাম হৃদ খানের দিকে। পুরো কালো গেটআপে এসেছে, দু হাতের শার্ট কনুই পর্যন্ত গোটানো, গায়ে কোটটা হাতের মুঠোয় চেপে। আমি ভাবলাম এই লোক কি সোজা অফিস থেকে এখানে এসেছে, লোকটা কি ক্লান্ত, দেখেই তো তাই মনে হচ্ছে। তো আমার কৌতূহল দমাতে ধীরে হৃদ থেকে নিজের দৃষ্টি ঘোরাতে মুহূর্তে কানে এলো কিছু পড়ার শব্দ। আমি চমকে উঠলাম, মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখতে পেলাম হৃদের ফোনটি ততক্ষণে ফ্লোরে পড়ে আছে, আর হৃদ থমকে যাওয়ার মতো স্তব্ধ হয়ে আমার দিকে চেয়ে আছে। তো আমি থতমত খেয়ে গেলাম হৃদের এমন থমকে যাওয়া দৃষ্টিতে। চোখ পড়ে জড়তা আর অস্বস্তি বোধে আমি একদম হাঁসফাঁস করে দৃষ্টি ঘোরালাম। আমার এত অস্বস্তি বোধ হৃদ নিজের দৃষ্টি সরালো না। মূলত এই নিয়ে হৃদের মাঝে পরিবর্তনও দেখা গেল না কোনো, সেই একইভাবে আমার দিকে একদম হা হয়ে তাকাই আছে। এটা দেখে তো আমার ভীষণ লজ্জা লাগতেছে। তো আমি যখনই তার দিকে তাকাইতেছি চোখে চোখ পড়তেছে, এটা তো আমার ভীষণ অস্বস্তি লাগতেছে। তো তো আমি হচ্ছে ডালাটা হাতে নিয়ে হৃদের দিকে হচ্ছে পেছন মানে পিঠ দিয়ে দাঁড়াইলাম, যাতে তার সাথে আমার চোখে চোখটা না পড়ে, এরকম একটা কিছু মানে সামনাসামনি দাঁড়াইলে তো চোখে চোখ পড়ে যায়। তো আমি হচ্ছে চিন্তা করলাম যে এই যে দিকটা থেকে আমি সরে অন্যদিকে চলে যাই, যেহেতু হৃদ খান এখানে আসে আর এরকম হা হয়ে তাকায় আছে। তো আমি হচ্ছে চলে যাব অপর দিকে, যে আমি যে সিঁড়ি বেয়ে নিচে চলে যাব, হৃদ খান হচ্ছে সিঁড়ির দরজার সামনে দাঁড়ায় আছে, সেটাও সম্ভব না। তো এরই মাঝে দেখলাম আসিফ আসছে। তো আসিফ এসে তাকে একদম হতভম্ব হয়ে হা হয়ে তাকায় থাকতে দেখে সে হচ্ছে হৃদ খানকে জিজ্ঞেস করলো, নিচ থেকে তার ফোনটা উঠাই দিয়ে বলতেছে যে ভাই আপনার ফোন। তো আসিফের ডাক হৃদের কান অবধি পৌঁছালো কিনা সন্দেহ। আসিফ পুনরায় হৃদের মনোযোগ পেতে ডাকলো ভাই। তো সে বলল মানে বেখেয়ালিভাবে খুব অমনোযোগী আলাপ দৃষ্টি ঘোরালো আসিফের দিকে। 1 সেকেন্ডের ভিতর পুনরায় সেই নেশাগ্রস্ত দৃষ্টি ঘোরালো আবার আমার উপর। আসিফ চট করে বুঝে গেল হৃদের থমকে যাওয়ার মনোভাবটা। হৃদ অবশ্যই তার বউকে দেখে একদম অবাক হয়ে গেছে, যেহেতু তার বউ এতদিন পরে প্রথমবার সে তার বউকে দেখেছে শাড়ি পরতে, সেই প্রথম কলেজের নবীনবরণে দেখেছিল। সেদিন তো আর সে তার বউ ছিল না, আজকে তো আমি তার বউ। তো এর মাঝে ফাহাদ জিজুকে নিচ থেকে নিয়ে আসা হয়েছে, স্টেজে বসানো হয়েছে। তো মানুষ একদম অনেক মানুষ চলে আসছে ছাদে সবাই, কিন্তু হৃদ খান দেখলাম হা হয়ে সে আমার দিকে তাকাই আছে। আর আমিও বেহায়ার মতো ঘুরে ঘুরে বারবার আমার চোখ তার দিকেই যাইতেছে, সে মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে গিলে খেয়ে ফেলবে। তো আপাতত আমি তার থেকে চোখ সরানোর পরে ছাদের এক কোনায় দাঁড়ানো দেখলাম শশীকে। শশী হচ্ছে একটা কমলা রঙা ফিনফিনে পাতলা একটা শাড়ি পরছে, বাট তাকে বেশ সুন্দর লাগতেছে, খুব শালীনভাবেই শাড়িটা পরছে। তো সে দেখলাম আস্তে আস্তে হৃদ খানের দিকে আসলো। তো যেটা সবচেয়ে মজার বিষয় ছিল, দেখলাম তার হাতে একটা লেবু পানির গ্লাস। তো এটা দেখে আমার খুব অবাক লাগলো যে ছাদে সেজে গুজে সে এখানেও হৃদ খানের জন্য লেবু পানি নিয়ে আসছে। তো সে লেবু পানিটা দিল, হৃদ খানের হাত থেকে কোটটা নিল খুব যত্ন সহকারে। এগুলো দেখে আমার বেশ ভালোই লাগলো যে মেয়েটা কত যত্নশীল, মেয়েটা হৃদ খানকে কত যত্ন করে। আর যত্ন করবেই না কেন, ভালোবাসার মানুষকে তো যত্ন করবেই। আমার স্বামীকে পেলে আমিও এমন যত্ন করব
তো স্বামীর কথা হুট করে মনে পড়তে আমি আমার ফোনটার দিকে দেখলাম যে এখানে তো প্রচুর মানুষ, তো একটু মানুষজন কমলে আমি হচ্ছে ফোন দিব তাকে, আমার যে অনাকাঙ্ক্ষিত স্বামী তাকে আমি ফোন দিব, এরকম চিন্তাভাবনা করছিলাম। তো এর মাঝে আমি তাকায় তাকায় দেখতেছিলাম যে আসিফ হচ্ছে তাড়াহুড়ো করে রিদ খানকে কানে কানে কিছু একটা বললো, বলার পরে রিদ খান আর আসিফ হচ্ছে তারা দুইজন খুব দ্রুত মানে একদম দৌড়ে বের হয়ে গেল। তো এর মাঝে আয়ন ভাই আসছে, সে আসিফকে জিজ্ঞেস করতেছে এই অসময়ে আবার তোরা কোথায় যাচ্ছিস। তো আয়নকে দেখেও আসিফ তাড়াহুড়া করে সেদিকে এগিয়ে গেল। আসিফের হাতে থাকা রিদের ফোনটা আয়নের হাতে তুলে দিতে দিতে ব্যস্ত গলায় বললো, ভাই এটা নিন, একটু রিদ ভাইয়ের ফোনটা রাখেন আপনার কাছে, আমরা এমন একটা জায়গায় যাচ্ছি জরুরিভাবে, রাদীপ ভাই নাকি কার সাথে ঝামেলায় জড়িয়েছে, আমরা সেদিকেই যাচ্ছি। আসিফের কথা এমন অস্থির চিত্তে বললো, সে কি রাদীপ দেশে আসতে না আসতে আবার ঝামেলায় জড়ায় পড়লো কারোর সাথে, তো ও তো ভালো ছিল, ও তো ঝামেলা করার লোক না, আমি যাব তোমাদের সাথে। তো আসিফ হচ্ছে বলল যে না ভাই আপনি এখানেই থাকেন, যদি এদিকে কোনো ঝামেলা হয় তাহলে সামনে নিয়েন, তাছাড়া রিদ ভাই যাচ্ছেন সবটা এমনি ঠিক হয়ে যাবে, ভয় পাবেন না। ভয় তো রাদীপকে নিয়ে নয়, রিদকে নিয়ে পাচ্ছি আসিফ, ও যা মাথা গরম মানুষ, ঝামেলা কমবে না আরও ঝামেলা বাড়ায় আসবে, এরকম হচ্ছে আয়ন ভাই বলল। তো আসিফ বলতেছে ভয় পেন না ভাই, রিদ ভাই ঠিক সামলে নেবে, আচ্ছা বেশি সমস্যা হলে আমাকে ফোন করে জানিও। তো আসিফ বলল আচ্ছা ভাই, এটা বলে আসিফ আর রিদ হচ্ছে কোথাও একটা চলে গেল। তো আয়ন ভাই হচ্ছে ওদের সাথে কথা বলে হৃদের ফোনটা হাতে নিয়ে চলে গেল ছাদের উদ্দেশ্যে, কারণ হচ্ছে জুই বারবার মেসেজ করতেছিল জুইয়ের সাথে দেখা করার জন্য। এখন আসি জুইয়ের কথায়। জুই যে রাদীপকে মনে করে যার সাথে ফোনে কথা বলছিল সেটা হচ্ছে আয়ান, কিন্তু জুই হচ্ছে এটা জানে না। তো তোমরা হচ্ছে গল্পটা শুনতেছো, একটু লাইক করে দাও, এমন করো কেন? আর গল্পটা কিন্তু শেষ পর্যন্ত শুনবো, আজকে কিন্তু খুব রোম্যান্টিক হবে গল্পটা। আচ্ছা, তারপরে হচ্ছে আয়ন ছাদে চলে গেল। তো আয়ান যখন ছাদের উদ্দেশ্যে রওনা দিল তখনই হচ্ছে দেখা হলো হেনা খানের সাথে। আরাফ খানের শরীরটা তেমন বেশি ভালো না, সে আরাফ খানের খবর নেওয়ার জন্য গেল, আর তার হাতের ফোনটা হৃদের ফোনটা দিয়ে গেল হচ্ছে সেজুতির কাছে। তো সেজুতি হচ্ছে স্টেজে যে ফল টল রাখে বা সন্দেশ মিষ্টির যে ডালা, এগুলো নিয়ে এক হাতে বেচারা নিজের ফোন, ওদের দুইজনের ফোন, 3টা ফোন ডালা নিয়ে সিঁড়ি দিয়ে উঠতেছিল। তো আমি হচ্ছে সেজুতি আপুকে উঠতে দেখে এসে আমি জিজ্ঞেস করলাম যে আপু হেল্প করবো তোমাকে। তো সেজুতি আপু আমাকে দেখে ভীষণ আশ্বস্ত হলো, নিজের ফোনটা রেখে হৃদ আর আয়ন ভাইয়ের ফোন দুটো আমার দিকে এগিয়ে দিতে দিতে বললো, তুমি এসেছো ভালো হয়েছে, এই দুটো ফোন তোমার কাছে রাখো, আমি যখন চাইবো তখন দিও কেমন। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি সম্মতি জানিয়ে ফোন দুটো হাতে নিলাম। দুটো ফোন দেখতে একই রকম, আইফোন 15 প্রো ম্যাক্স, সাদা রঙের ফোন দুটো, দেখতে একদমই নতুন, দেখে বোঝার উপায় নেই কার ফোন কোনটা। আমি জানতেও চাইলাম না ফোনগুলো কার, বরং নিজের কম দামি ফোনটার সাথে দামি দুটো ফোন নিয়ে ঘুরলাম 1 ঘন্টার মতো। সময় তখন 7টা থেকে 8টার ঘরে। আমি স্টেজের সামনে পাতা চেয়ারগুলোতে অলস ভঙ্গিতে বসে এতক্ষণ এমনি হচ্ছে বসেছিলাম, অস্বস্তি বোধ হয়নি, কিন্তু একটু আগেই আরিফের ডাকে চেয়ার ছেড়ে উঠে যায় নাদিম। চারপাশে হালকা মিউজিকের গান বাজছে, ফাহাদকে মায়াদের কাজিনগুলো একে একে হলুদ লাগাচ্ছে। শালি হিসেবে আমি আর জুই সবার প্রথমে হলুদ লাগিয়েছি বলে এখন আমার অলস ভঙ্গিতে এখানে বসে থাকা, কোলের উপর সেজুতি আপুর দেয়া ফোন দুটো অবহেলায় পড়ে আছে। আমি কি মনে করে নিজের স্বামীকে কল দিতে মন চাইল, ব্যস্ততার জন্য সারাদিন নিজের স্বামীর খোঁজ নিতে পারিনি, এমনকি একটা মেসেজ পর্যন্ত করিনি। তো আমি জুইকে ডেকে ওদের দুজনের ব্যবহৃত ফোনটা চেয়ে নিলাম। মেসেজ অপশনে গিয়ে হৃদের মুখস্থ করা নাম্বারটা তুলে ঝটপট মেসেজ লিখলাম, 1 2 3 আজ ভালোবাসার দিন, 4 5 6 আজ যদি বাসর হয়, 7 8 9 আমি হব জয় তুমি হবে পরাজয়। বাহ কী মেসেজ! তো স্বামীকে ডিস্টার্ব করতে আমার মন গড়া ছন্দ লিখে পাঠাতেই টুম করে আমার কোলের উপরে আমার কোলের উপরে 2টা ফোনের মধ্যে একটা ফোন বেজে উঠল। তো আমি নিজের ফোন থেকে চোখ উঠিয়ে বেখেয়ালি তাকালে কোলের উপর পড়ে থাকা দুটো ফোনের দিকে। ফোন দুটোর স্ক্রিন একত্রে থাকায় আমি দেখতে পেলাম না আসলে, মানে 2টা ফোন একটার স্ক্রিনের উপর আরেকটা রেখে উপর করা, যার কারণে এখানে যে ফোনটা আসছে সেটা আমি ওরকমভাবে বুঝতে পারলাম না। তখন হচ্ছে আমি আবার মেসেজ লিখলাম, শুনুন স্বামী সাহেব, আজকে আপনি আমার ফোন রিসিভ না করলে কিন্তু একটা প্রেম করব। ছেলেও কিন্তু আমি ঠিক করে রেখেছি, অনেক হ্যান্ডসাম আর অনেক সুন্দর সে। তো আমি মেসেজ সেন্ড করতে আবারও আমার কোলের উপর থাকা ফোনটা মেসেজের শব্দে বেজে উঠল। এবার আমি শুনলাম, কিন্তু তেমন গায়ে মাখলাম না, বরং আবারও স্বামীকে হুমকি দিতে দিতে 3য় মেসেজ লিখলাম, সত্যি বলছি স্বামী সাহেব, ছেলে কিন্তু অনেক সুন্দর, আমি কিন্তু প্রেমে পড়ে যাব। আপনি কল রিসিভ না করলে, আপনি আমার কলটা রিসিভ করলে প্রেমটা বাতিল হলেও হতে পারে। তো আমার মেসেজ সেন্ড হলে আবার আমার সেই কোলের উপরে ফোনটা টুং করে মেসেজের শব্দ করে উঠল।
তো প্রতিবার আমার মেসেজের সাথে সাথে আমার কোলের উপরের ফোনটা শব্দ করে উঠছে, সেটা আমি খেয়াল করিনি তেমন। মূলত আমার ধারণাতেই নাই যে আমার স্বামীর ফোন আমার কোলে থাকতে পারে। তবে আজ বোধহয় ভাগ্য আমার সাথেই ছিল। অদেখা অদৃশ্য সকল সুতো ছিঁড়ে আজ ভাগ্য আমার হাতে চলল। নয়তো হৃদের ফোন প্রথমে আসিফ, তারপর আয়ান, এরপর সেজুতি, আর এখন সেজুতি থেকে সোজা ফোনটা চলে আসছে আমার কাছে। তো আজ প্রকৃতিও চাইছে মায়া আজ ওর স্বামীর বিরহে থেকে নিস্তার পাক। অনেক তো হলো দুজনের লুকোচুরি, এবার না হয় মুখোমুখি হোক নিজের স্বামীর সাথে। তো আমি যখন নিজের স্বামীকে হুমকি ধামকি দিয়ে মেসেজগুলো পাঠাচ্ছিলাম, কিন্তু ওপাশ থেকে কোনো রিপ্লাই এলো না। তক্ষুনি আমার ঠোঁটে ঠোঁট চেপে কিছু একটা ভাবলাম, তারপর চট করে নিখোঁজ স্বামীকে কল মেলাতেই আমার কোলের উপর হৃদের ফোনটা অবহেলায় বেজে উঠল। তো আমি নিজের কানে ফোন চেপে ধরা অবস্থায় বেখেয়ালি কোলের উপর বাজতে থাকা ফোনটার দিকে এক পলক তাকিয়ে আশেপাশে অনুসন্ধানী চোখে সেজুতি আপুকে খুঁজলাম, কারণ তাকে ফোনটা দিতে হবে, যেহেতু এই ফোনটা রিং হচ্ছে, আমি তো আর ফোন রিসিভ করতে পারবো না। তো সেই সাথে সাথে মায়াও নিজের কান থেকে ফোনটা নামিয়ে হাতে নিল। মনে মনে ভাবলো আমার স্বামী হয়তো আমার হুমকিগুলো সিরিয়াস নেয়নি, তাই আমিও আজ সর্বোচ্চ বিরক্ত করবো এই লোককে। কীভাবে আমার কল আজ রিসিভ না করে সেটা আজকে দেখব। তো আমি এই চিন্তা করে এক কোলের উপর থাকা ফোন, আমি ফোন দিচ্ছি, আমার কোলের উপরে থাকা ফোনটা বেজে উঠতেছে। তো ভীষণ বিরক্ত লাগতেছে আমার। তো আমি পরপর এরকম প্রায় ৩-৪টা ফোন দিলাম, বাট আমি যখন ফোন দিতেছি কানে তখনই আমার কোলের উপরে থাকা 2টা ফোনের থেকে একটা ফোন বেজে উঠতেছে। তো আমার ভীষণ বিরক্তি লাগতেছে। এক তো স্বামীর সাথে কথা বলতে পারতেছি না, ওই দিক থেকে সে ফোন রিসিভ করতেছে না, এদিকে বা আরেকজনের অযথা ফোনের রিংটোন শুনতেও ভালো লাগতেছে না। তো আমি সেজুতি আপুকে চোখ ঘুরায় খুঁজতেছি যে সেজুতি আপুকে পেলে দিয়ে দেবো, যে যার ফোনটা তার বারবার ফোন আসতেছে তুমি তাকে দাও, বাট সেজুতি আপুকে আর দেখতেছি না। তো শেষবার যখন আমি ফোন দিলাম, তখন যখন আমার কোলের ফোনটা বেজে উঠলো, তখন আমি ভাবলাম দেখি কে ফোনটা করতেছে বা রিসিভ করে বলি যে ফোনের মালিক এখানে নেই। তো ফোনটা যখন ঘুরায় আমি আনলাম, তখন দেখলাম ফোনের স্ক্রিনে ভেসে আছে বেয়াদব বউ। তো প্রথমে তো আমি ভাবলাম মনে হয় যেই লোকের ফোন তার বউ ফোন করেছে। পরবর্তীতে কিছু সেকেন্ডের মধ্যে আমার আবার চোখে পড়লো যে ফোনের বেয়াদব বউয়ের নিচে লেখা যে নাম্বারটা, সেটা তো আমার নাম জলজল করতেছে। তো তখন আমি তাকিয়ে দেখে তারপরে দেখলাম যে যখন আমি ফোনটা কেটে দিলাম, তখন দেখলাম যে ফোনের উপরে তো মেসেজগুলো ভাসমান হয়ে থাকে। দেখলাম আমার সবগুলো মেসেজগুলো ওই ফোনের উপরে ভাসমান হয়ে আছে বেয়াদব বউ নামে। তো আমি স্ক্রিনের লক খুলতে চাইলাম, কিন্তু ফোনটি তো পাসওয়ার্ড দেয়, আমি স্ক্রিনটা খুলতে পারলাম না, শুধু নিচের মেসেজ উপর থেকে দেখতে পেলাম। তো ওটা দেখে তো আমার বোঝা হয়ে গেছে যে এটা অবশ্যই আমার স্বামীর ফোন, কিন্তু হুট করে এরকমভাবে যে আমি তার খোঁজটা পেয়ে যাব সেটা তো আমি বুঝতে পারিনি। তো আমি কোনো চিন্তা ভাবনা না করে একদম হু হু করে কান্না করে দিলাম। 2 বছর অনেক দিন পর আজ আমি তার মুখোমুখি হতে চললাম। এই খুশি, এই অস্থিরতা আমি কোথায় রাখবো? তো আমি নিজের কান্না আটকে তার ফোনটা বুকের মধ্যে আঁকড়ে ধরে মাথা ঝুঁকে অনেকক্ষণ বসে রইলাম, নিজেকে একটু স্থির করলাম। তারপর আমি এটা চিন্তা করলাম যে তাহলে আমার স্বামী খানবাড়ির কেউ একজন, তার মানে রিদ খান তাকে চেনে, এই জন্য রিদ খান আমার সাথে এরকম কিছু করছে। তো খানবাড়ির ছেলেদের মধ্যে একজন। তো প্রথমে তো আমি ভাবছিলাম যে খানবাড়ির হয়তো বা যে আয়ন ভাই সে হবে আমার স্বামী, বাট পরবর্তীতে আমি এখন আমার সেজুতি আপুকে খুঁজতে হবে। সেজুতি আপুকে পাইলে তখন তো গিয়ে আমি জিজ্ঞেস করবো যে ফোন দুটো কার। তখন আমি ছাদ ভর্তি করে সেজুতি আপুকে খুঁজতে খুঁজতে তখন দেখলাম তাকে আমি পেয়ে গেলাম। তো আমি আমার যে উত্তেজনা চেপে রাখতে না পেরে আমি জিজ্ঞেস করলাম, আপু এই ফোনগুলো কার? সেজুতি আপু ফাহাদ ভাইয়ের ছবি তুলতে মনোযোগী ছিল, সে দেখে বরং সামনে না তাকায় সামনের দিকে তাকায় আমাকে উত্তর দিল, আয়ন ভাইয়ার হবে। তো তখন আমি আরও শিওর হয়ে গেলাম যে মনে হয় আমার সন্দেহ হয় ঠিক আছে, আয়নের মনে হয় আমার স্বামী। আয়নের নামটা শুনতে আমার দৃঢ় বিশ্বাস যে আয়নের সাথে আমার নিখোঁজ স্বামীর কোনো না কোনো সম্পর্ক থাকতে পারে। তবে আমার মনে একটা খচখচ সৃষ্টি হলো, সেই প্রথম দিন যখন আমার নিজের স্বামীর সাথে ফোনে কথা বলেছিলাম, তখন লোকটা নিজের নাম আব্রাহাম কেন বলেছিল? তাহলে আব্রাহামকে, নাকি আয়নের অপর নাম আব্রাহাম? সে যদি নিশ্চয়ই বলতে পারবে আব্রাহাম লোকটা আয়ন কিনা। তো আমি 2 হাতে ফোনটা আঁকড়ে ডান হাতে থাকা হৃদের ফোনটা সেজুতির দিকে এগিয়ে দিতে দিতে কৌশলে জানতে চেয়ে বললাম, আপু এটা মনে হয় আব্রাহাম ভাইয়ার ফোন হবে, তুমি দেখো তো। সেজুতি 2 হাতে নিজের ফোনটা উঁচু করে ধরে স্টেজে বসা ফাহাদের ছবি তুলতে তুলতে বলল, ও হবে হয়তো, আমি জানি না, মনে হয় আয়ন ভাইয়ার কাছে আব্রাহাম ভাই ফোনটা রেখে গেছে। তুমি ফোন দুটো রাখো মায়া, ভাইয়ারা আসলে নিয়ে যাবে। তবে তুমি ভুলেও আব্রাহাম ভাইয়ের ফোনে কল আসলে রিসিভ করো না, ভাইয়া যে রাগী মানুষ, তুমি ওনার কল রিসিভ করেছো শুনলে রেগে যাবে। তখন আমি থমকে দাঁড়ালাম।
তখন আমি থমকে দাঁড়ালাম এবং আমি বুঝতে পারলাম যে আসলে আব্রাহাম আর আয়ন হচ্ছে দুইজন মানুষ। এখন আমার কথা হচ্ছে এখন আমি কিভাবে এটা বের করব যে আব্রাহাম আর আয়ন যে দুইজন মানুষ। এতক্ষণ তো আমি ভাবতেছিলাম আয়ন ভাইয়ের আরেকটা নাম হয়তো আব্রাহাম। এখন সে যদি আপু ছাড়া আমার কাছে কোনো অপশন নাই, কার কাছে জিজ্ঞেস করতে যাব, কি করব। তো আমার একদম মানে গলা টলা কাঁপছে যে আমি হয়তো আমার স্বামীর খোঁজটা পেয়ে যাচ্ছি, আমার কথা বের হচ্ছে না, তারপরেও খুব কষ্ট করে ভাঙা ভাঙা গলায় হচ্ছে। সে যদি আপুকে প্রশ্ন করলাম, আব্রাহাম তোমার কোন ভাইয়া আপু? তো সে যদি আপু একইভাবে সামনে ছবি তুলতে তুললে খানিকটা হতবাক গলায় বলল, তুমি এত দিনে আব্রাহাম ভাইকে চিনলে না? কি বলো এইসব? ভাইয়া এত পপুলার একজন মানুষ আর তাকে চেনো না? তারই সুন্দরী বিয়াইন, ভেরি ব্যাড। অধৈর্য গলায় আমি বললাম, আপু বলো না প্লিজ আব্রাহাম তোমার কোন ভাইয়ের নাম? তখন সে যদি আপু বলল, তুমি রিদ খানকে চেনো না? রিদ ভাইয়ের পুরো নামই হলো আব্রাহাম রিদ খান। আমি বললাম কি? তো আমার হঠাৎ চেঁচানো ভঙ্গিতে হচ্ছে সে যদি হচ্ছে লাফায় উঠলো যে কী হয়েছে। তখন আমি বললাম, না না কিছু হয় না, এরকম কিছু না। তো আমি কি এখন স্বামীকে খুঁজে পাইছি তার জন্য খুশি হব, না রিদ খানের মতো লোক আমার স্বামী আমি সেই দুঃখে কাঁদবো, সেটা আমি ঠিকঠাক বুঝতে পারতেছিলাম না। তো মূলত আমি এখন বুঝতে পারছি যে রিদ কেন এতদিন আমাকে আমার সাথে ঘেঁষাঘেঁষি করতে চাইতো, কেন আমাকে অকারণে ছুঁয়ে দিত, কেন আমাকে পরকীয়ার মতো বাজে প্রস্তাব দিত। নিজের বউ বলে হয়তো আমাকে নির্দ্বিধায় পরকীয়ার প্রস্তাব করতো আর আমি না বুঝেই রিয়েক্ট করতাম। লোকটা শুধু জানতো মায়া রিদের বউ, আর এজন্য বউ ভেবে মায়ার সাথে অমন ব্যবহার করতো। মায়া না বুঝেই কত খারাপ ব্যবহার করে ফেলেছে, এটা ভেবে আমার এখন ভীষণ খারাপ লাগতেছে, লজ্জা লাগতেছে, আমি কীভাবে তার সামনে যাব। তো রাদিফকে নিয়ে হচ্ছে একটু ঝামেলা হয়েছে ওইখানে, মারামারি লাগছিল। তাদের যে অপোজিট পার্টির লোকজন ছিল তারা রাদিফকে মারছে সেখানে। আর রিদ গিয়ে সেখান থেকে রাদিফকে নিয়ে আসতে গিয়ে সে হাতে ভীষণ ব্যথা পাইছে, তার হাতে এর মধ্যে ব্যান্ডেজ করা হয়ে গেছে। তো সে রাদিফকে নিয়ে যখন বাসায় আসলো তখন প্রায় রাত 8টা বাজে। তো সে এত দ্রুত গাড়ি চালায় আসছে, সেটাতে আসিফের তো গলা শুকায় যান যায় অবস্থা, রাদিফেরও সেমই অবস্থা। কিন্তু সে জিদ্দে একদম প্রচুর জোরে গাড়ি চালায় তারপরে আবার পৌঁছাইছে ফাহাদদের বাড়িতে। তো তখন হচ্ছে রাদিফ বলল যে, রাদিফদের বলতেছে আসিফকে আর রাদিফকে, সে রিদ বলতেছে যে গাড়ি থেকে বের হওয়ার জন্য। তখন রাদিফ বলল, মানে কি হয়েছে ভাই, বের হব কেন? তো স্টিয়ারিং শক্ত হাতে চেপে দাঁত কিরমির করে রিদ একই গলায় বলল, আই সেড বোথ আর আউট। তো হৃদের রাগ বুঝে আসিফ আর কোনো কিছু চিন্তা না করে পিছনের দরজা খুলে লাফিয়ে বের হয়ে যায়। কিন্তু রাদিফ তারপরও হৃদের সঙ্গে থাকতে চেয়ে বলল, ভাই আমি একটু থাকি না তোমার সাথে? নো নিড, আউট। এতক্ষণে হচ্ছে ওরা ফাহাদদের বাড়ির সামনে চলে আসছে, কিন্তু আসিফ আর রাদিফ হচ্ছে ভয়ে তারা ছিল, প্রচুর জোরে গাড়ি চালাইতেছিল, এই জন্য তারা টেরই পায় নাই যে তারা ফাহাদদের বাড়িতে চলে আসছে। তো রিদ খানও হচ্ছে এই বাড়িতে আসার তার একদমই ইচ্ছে ছিল না, সে চলে যেত তার বাড়িতে। তার মধ্যে ঝামেলা হয়ে গেল রাদিফের সাথে। তো তার মনে হলো বউটা তো সুন্দর করে সেজে আসছে, তার বউ আছে যতক্ষণ ততক্ষণ সে বাড়িতে থাকবে, তারপরে সে চলে যাবে। তো তাদের দুইজনকে নামায়া রিদ খান গাড়িটা পার্ক করতে চাইতেছিল বাইরে, যেহেতু সে চলে যাবে মায়ারা চলে গেলেই, সেজন্য। তারপরে তো রিতা গাড়িটা যেহেতু একবারে বাড়ির গেটে পার্ক করছে, কারণ সে চলে যাবে একটু পরে, সে দক্ষ হাতে গাড়ির দরজা খুলে বের হলো। মেজাজি ভঙ্গিতে ঠাস করে গাড়ির দরজা বন্ধ করে সামনে এগোতে চাইলো। দৃষ্টি তার তখনও বাম হাতের শিরার কাটা জায়গার উপরে, তার হাতটা কেটে গেছে। গাড়ি থেকে নেমে 2 কি 3 কদম সামনে এগোলো, 4 কদম ফেলবে, এরই মধ্যে কেউ ঝড়ের গতিতে পা ফেলে হৃদের কোলে উঠে গলা জড়িয়ে ধরলো। মানে এমন ঘটনায় হৃদ তাল সামলাতে না পারলে তার ওই 2 কদম সামনে আগানো যে পা ছিল সেটাও ধড়াম শব্দে গিয়ে বাড়ি খেলো। সে 2 কদম পিছনে গিয়ে গাড়ির দরজার সাথে পিঠের মধ্যে ভীষণ জোরে ধাক্কা খেলো এবং পুরো গাড়ি সহ তখনই নড়ে উঠল। তো হৃদ ভীষণ ব্যথা পেল, সে একদম চোখ খিচে বন্ধ করলো, তার পিঠে ব্যথায় চিনচিন করে উঠল। কিন্তু মায়া তখনও পা ফেলে হৃদের কোলে বসে রইল, গলায় মুখ ডুবিয়ে। রাগান্বিত হৃদ এক মুহূর্তের জন্য নিজের রাগ ভুলে গেল। তো বিস্ফোরণের হতবিহ্বল হয়ে বোঝার চেষ্টা করলো আসলে কি হয়েছে তার সাথে, কে তার কোলে। হৃদের রুমাল বাঁধা হাতটা অটোমেটিকলি চলে গেল মায়ার কোমরে, বেশ তবদা খাওয়ার মতন ঘোরে মাঝে রইল হৃদ। তার বেশ কয়েক সেকেন্ড সময় লাগলো এটা বুঝতে যে আসলে কি হয়েছে তার সাথে। সবটা বুঝতে পেরেই হৃদের রাগ পুনরায় তিলমিলিয়ে উঠল, ক্ষিপ্ত মেজাজ আরও ক্ষিপ্ত হলো। কোথা থেকে কোন উটকো ঝামেলা এসে তার কোলে চড়েছে, এত বড় সাহস! হৃদের ক্ষিপ্ত হাত তক্ষুনি চালান হলো মায়ার কোমরে। শক্ত হাতে মায়াকে কোল থেকে সরাতে চাইলে মায়া মুহূর্তেই হৃদের সেই হাতটা ঝাড়া দিয়ে ফেলতে ফেলতে উহু শব্দ করলো নাকচ করে। হৃদের হাত থামে, থমকে যাওয়া ভঙ্গিতে তার বুক কেঁপে ওঠে বউয়ের উপস্থিতি বুঝে। হৃদের শক্ত হাতটা মুহূর্তে নরম হয়ে আসলো, তিলমিলিয়ে ওঠা রাগটা পানি হয়ে গেল। রাগ থেকে বেরিয়ে এবার বেকুব বনে গেল। তার বউ যে এই অসময়ে তার বুকে হামলে পড়বে
সেটা হৃদের খুনাক্ষরে ধারণাতে ছিল না। হৃদের পিঠ শিরশির করছে ব্যথায়, গাড়ির বন্ধ দরজার সঙ্গে বাড়ি খেয়েছে ভালোই জোরে। সেই পিঠ ব্যথা নিয়েই হৃদ মায়াকে দুহাতে জড়িয়ে নিল। এই প্রথম হৃদের মায়াকে জড়িয়ে ধরা, তাও এতটা কাছ থেকে। মায়ের ক্ষেত্রেও হয়তো তাই, দুজন দুজনকে এই প্রথম আলিঙ্গন করলো। হৃদের বেয়াদব মন্ত বউয়ের পাল্লায় পরে একদম বুকের ভিতর লাফিয়ে বেড়াচ্ছে নেচে কুদে। খুশিতে কখন না জানি লাফ দিয়ে বুক থেকে বেরিয়ে যায়। সারা শব্দ দুজনের কারণেই, অনুভবে দুজনে নিশ্চুপ। হৃদের একটা হাত মায়ার কোমরে, তো অন্য হাত সোজা চলে গেল মায়ার খোপা করা চুলের মুষ্টিতে। দক্ষ হাতে হৃদ মায়ার চুলের মুষ্টি টেনে মায়াকে নিজের মুখোমুখি করতে মায়া চুলের ব্যথায় নাক মুখ কুচকে চোখ বন্ধ করে রইল। তারপরও উফ শব্দ করল না। হৃদ নিজের অশান্ত চোখ আওড়ালো মায়ার বন্ধ দু চোখের কম্পিত পাতায়। তারপর একই ভঙ্গিতে মায়ার নাক, টকটকে লাল ঠোঁট, পরপর দৃষ্টি বিচরণ চলল মায়ার থুতনি বেয়ে খালি গলার দিকে। এরপর আরও একটু নিচে মায়ার গায়ের বাসন্তী রঙা শাড়িটা যেন মায়ার গায়ের রঙটার সাথে মিলে জলজল করে উঠল হৃদের চোখে। হৃদ অনুভূতি শূন্য চোখে আবারও মায়ার গলা থেকে দৃষ্টি ঘোরালো মায়ার টকটকে লাল ঠোঁটের দিকে, তারপর কম্পিত চোখের পাতার দিকে। হৃদের শ্বাস যেমন মায়ার মুখে আছড়ে পড়ছে, ঠিক তেমনই মায়ার শ্বাসও হৃদ নিজের উপর অনুভব করলো। হৃদের হঠাৎ ভীষণ রকমের নেগেটিভ ফিল হলো। বাড়াবাড়ি করে বউকে নিজের সাথে পিষে ফেলতে মন চাইলো। হয়তো সে সিরিয়াস হচ্ছে। হৃদ উত্তেজনায় কামুক হয়ে ঠাস করে মায়াকে ঘুরিয়ে গাড়ির সাথে পিঠ ঠেকালো। মায়ার পিঠ গাড়ির বন্ধ দরজার সাথে ঠেকে যেতেই হৃদ মায়াকে কোলে রেখে মুখোমুখি হয়ে ঝুঁকে পড়ল। মায়ার খোপায় থাকা হাতটা এবার আরও শক্ত হলো। মায়ের খোপায় দেয়া গাঁদা ফুলের মালাটা হৃদ শক্ত হাতে টেনে ছিঁড়ে ফেলতে ফেলতে রাগে দাঁত পিষে বলল, হিজাব কই তোর? মায়া ব্যথা পেল। তারপরও মুখে শব্দ বের হলো না, বরং সেভাবেই পড়ে রইল হৃদের গলা জড়িয়ে গাড়িতে পিঠ থেকে। হৃদ শক্ত হাতে গাঁদা ফুলের মালাটা ছিঁড়তে গিয়ে মায়ার চুল সহ খোপা থেকে চুল ছিঁড়ে আসছে। অল্প কিছু চুলও সেই মালার সাথে উঠে আসছে। মায়া মেয়ে যে গলায় কম্পিত স্বরে বলল, আপুর হলুদের জন্য পড়া হয়নি। আপুর হলুদের জন্য তোকে কে লাইসেন্স দিয়েছে আমার অবাধ্য হওয়ার? তোকে বলেছিলাম না আমার সস্তা জিনিস পছন্দ না, হিজাব পড়িসনি কেন? তো মায়া কথা বলল না, বরং চোখ বন্ধ করে সেভাবেই পড়ে রইল হৃদের সাথে মিশে। হৃদ মায়ার শরীরের কম্পন টের পেল। মায়ার চোখে মুখের দিকে তাকিয়ে আবারও একই গলায় বলল, কোলে চড়েছিস কেন? আমি যদি কিছু করে দিই তাহলে কাঁদবি? মায়া তীব্র লজ্জায় ফের হৃদের গলা জড়িয়ে ধরে মুখ ডুবালো। হৃদ মায়ার লজ্জার আঁচ করতে পেয়েই বলল, আমি নেগেটিভ ফিল করছি হৃদ, আই নিড ইউ। তো বলতে বলতে হৃদ দুহাতে মায়াকে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হতে চাইল, হয়েও গিয়েছিল। কিন্তু এরই মধ্যে আরাফ খান কোথা থেকে বাগড়া দিয়ে খাক ছেড়ে হৃদ হৃদ বলে ডাকতে ডাকতে এদিকটা এগিয়ে আসতে লাগলো। আরাফ খানের ডাকে হুঁশ ফিরে মায়ার অস্থির নেয় তাড়াহুড়ো করে হৃদকে ধাক্কিয়ে কোল থেকে নেমে পালাতে চাইলে হৃদ মায়ার বাহু টেনে আটকিয়ে ক্ষিপ্ত মেজাজে বলল, কোথাও যাবে না তুমি, আমার মন ভরেনি, কাছে আসো। আবারও একইভাবে আরাফ খানের খাক ছাড়া ডাকে মায়ার ভয়ে উত্তেজিত হয়ে ছটফটিয়ে হৃদের হাত থেকে নিজের বাহু ছাড়াতে চেয়ে অস্থির গলায় বলল, প্লিজ ছাড়ুন, দাদাভাই এদিকে আসছে। তো হৃদ বলল, আসুক। তো মায়া বলল, প্লিজ না, আমি পরে দেখা করবো আপনার সাথে, এখন ছাড়ুন। না, আমার এক্ষুনি লাগবে, কাছে আসো। আরাফ খানকে নিকটে আসতে দেখে মায়া ভয়ে হিতাহিত জ্ঞান ভুলে হৃদকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে অন্য পথে দৌড়ালো। হৃদের তখনকার মায়ার খোপার থেকে ফুল ছেড়ে দেওয়ার মায়ার হাঁটু সমান চুলগুলো দৌড়ের তালে দোল খেলো। ক্ষিপ্ত হৃদ রাগে কটমট করে মায়ার পেছন থেকে দৌড়ে চলে যাওয়া দেখলো। বউটা তার ঝড়ের গতিতে এসে হৃদকে এলোমেলো করে দিয়ে আবার হাওয়ার বেগে পালিয়ে গেল। হৃদর ক্ষিপ্ত মেজাজ আরও ক্ষিপ্ত হলো যখন আরাফ খান ডাকতে ডাকতে হৃদের নিকটে এসে দাঁড়ালো। আরাফ খান কিছু বলবে তার আগেই হৃদ রাগে কটমট করে বলল, তোমার টাইমিং সেন্স বড্ড খারাপ দাদা ভাই, আই জাস্ট হেট দ্যাট। তো আরাফ খান হৃদের খোঁজে এসেছিল রাদিফের সম্পর্কে জিজ্ঞাসা করতে, যে রাদিফের উপরে কারা হামলা করেছিল সেটা জানতে। আসিফ বলেছিল হৃদ গেটের সামনে দাঁড়িয়ে আছে, সেজন্য তিনি এদিকে এসেছেন। তো সেজন্য তিনি অবুঝ গলায় হৃদকে শুধিয়ে জানতে চাইলেন, আমার টাইমিং সেন্স খারাপ মানে আমি কি করেছি? হৃদ দাঁতে দাঁত পিষে বলে, অনেক কিছু করেছো, আমার পার্সোনাল মোমেন্টে বাগড়া দিয়েছো, ইউ ডিস্টার্ব মি দাদা ভাই। তো হৃদের কথায় কেমন বেকুব বনে গেল আরাফ খান। তারপরও পর মুহূর্তে নাক মুখ কুচকালো। উনি হৃদের পার্সোনাল মোমেন্টে কীভাবে ঢুকলো? হৃদ এমনভাবে বলছে যেন হৃদ তার বউয়ের সাথে ছিল এতক্ষণ, আর তিনি এসে তাদের রোম্যান্সের মধ্যে ঢুকে পড়েছে। আরাফ খান অনেকটা ব্যঙ্গ করে হৃদকে খোঁচা মেরে বলল, তোর আবার পার্সোনাল মোমেন্ট এমনভাবে বলছিস যেন বউয়ের সাথে ছিলি এতক্ষণ? তো হৃদ বলল, হ্যাঁ। তো হৃদের সোজাসাপটা কথায় তিনি আবারও বিশ্বাস করলো না হৃদকে, বরং ভ্রু উঁচু করে বলল, কি হ্যাঁ, আমাকে মুরগি বানাস?
রিত বলল, না, তাহলে তোর বউ কোত্থেকে আসবে? রিত হচ্ছে পাল্টা প্রশ্ন করে বলল, তোমার বউ কোত্থেকে আসলো? সে বলল, আমি তো বিয়ে করছি। তাহলে আমিও করেছি। হৃদের কথায় যেন আরাফ খান বেশ মজা পেল। মুখের কাঁচা পাকা দাড়িতে হাত বুলিয়ে হৃদকে খোঁচা মেরে গর্ব করে বলল, তোর কি মনে হয় তুই আমাকে এত সহজে মুরগি বানাতে পারবি? পারবি না তো। তো এভাবে দুইজনের মাঝে বেশ কিছুক্ষণ কথা হলো। তোর আরাফ খান জিজ্ঞেস করতেছে, তাহলে তোর বউটা কে শুনি? তো হৃদ বলল যে, এই বিয়ে বাড়িতে সবচেয়ে সুন্দর নারীটি আমার বউ, এবার সরো। হৃদের কথায় তৎক্ষণাৎ আরাফ খান আহাজারি করে বলতে লাগলো, সর্বনাশ হৃদ, তুই কি আমার বউয়ের উপরে নজর দিয়েছিস? হৃদ আরাফ খানের কথায় বিরক্তি গলা ঝেড়ে বলল, তোমার অমন বুড়ি বউয়ের প্রতি নট ইন্টারেস্টেড দাদা ভাই, তোমার থেকে সুন্দর বউ আমার আছে, এবার সরো, বউয়ের কাছে যাব। হৃদ আরাফ খানকে পাশ কাটিয়ে কাটাতে চাইলে তিনি আবারও হাতের লাঠিটা উঁচিয়ে হৃদকে বাধা দিতে দিতে বলল, আরে শোন না, যাস কই, কথা তো শুনে যাবি নাকি? তো সে বলতেছে, পারবো না দাদা ভাই, আমি হচ্ছে আমার বউয়ের সাথে দেখা করতে যাব, তুমি সরো। এটা বলে হৃদ চলে গেল। হৃদ আপাতত আর আরাফ খানের সাথে কথা বাড়াতে চাচ্ছে না। সে আপাতত তার বউয়ের কাছে যাবে বলে সে ধূপধাপ পা ফেলে ছাদে চলে গেল। কিন্তু ছাদে গিয়ে তো সে মায়াকে দেখলো না। তখন আমি হচ্ছে রুমে গিয়েছিলাম এলোমেলো চুলগুলো ঠিক করতে, নিজেকে একটু ফ্রেশ করতে। তো তারপরে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ছাদে গেলাম। ছাদে যাওয়ার পরে দেখলাম সে ছাদের এক কোনায় দাঁড়িয়ে একটা জুসের গ্লাস হাতে নিয়ে এই যে আমার দিকে একদম অশান্ত দৃষ্টিতে তাকায় আছে। তো আমার চোখও বারবার তার দিকে যাইতেছিল, আমি ভীষণ লজ্জা পাইতেছিলাম। তো এরকম চলতেছে বেশ কিছুক্ষণ। এর মাঝে হচ্ছে আয়ন ভাইয়া আসছে ছাদে। আসার পরে সে আমার দিকে তাকায়, মানে কিছু একটা আঁচ করতে পারছে যে কিছু তো, আমি এত লজ্জা পাইতেছি কাকে দেখা, বোঝা যায় না মুখের দিকে তাকাইলে। তখন এরকম সে হচ্ছে বুঝতে পেরে তখন সে আমি কার দিকে তাকাইতেছি আমার চোখ অনুসরণ করে অপর দিকে তাকানোর পরে সে দেখে ওখানে হচ্ছে হৃদ খান দাঁড়ায় আছে। তো আয়ন ভাই বলে যে, ঠিক আছে, তাহলে আগুন মনে হয় আজকে দুই দিকেই লাগছে, বাতাসে একদম প্রেম প্রেম গন্ধ আজকে। তখন গিয়ে সে ভাবলো যে হৃদকে একটু জ্বালানো যাক। তো হৃদের কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে, কিরে ভাই, যেভাবে তাকিয়ে আছিস মনে হচ্ছে বউকে চোখ দিয়ে প্রেগনেন্ট করে ফেলবে, কোনো নজর দিস কেন, চোখ সরা। তো হৃদ অনেকটা বিরক্তি নিয়ে আয়নের দিকে এক পলক তাকিয়ে আবারও চোখ ঘুরালো আমার উপর। আয়ন হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়াকেও সে দেখলো। কিছু একটা ভাবতে আয়নের মনে প্রশ্ন জাগলো, আচ্ছা মায়া কি হৃদের ব্যাপারে সব জেনে গেছে? কিন্তু কিভাবে? হৃদ কি সব বলে দিয়েছে? ভাবনাটা আয়নের মাথায় আসতে চট করেই হৃদকে প্রশ্ন করতে জানতে চেয়ে বলল আয়ন, মায়া কি তোদের সম্পর্কের কথাটা জেনে গেছে হৃদ? তো হৃদ মায়ার দিকে দৃষ্টি স্থির রেখে অন্যমনস্ক গলায় বলল, বুঝতে পারছি না তো, তবে ম্যাডামের মতিগতি তো তাই বলছে। তো তোকে কিছু বলেনি মায়া? না। তুই জানতে চেয়েছিলি কিছু? না। তাহলে কিচ্ছু না। মায়া কি কিছু না জেনেই তোর সাথে প্রেম করছে? হৃদ চট করে তাকালো আয়নের মুখের দিকে, ওরা প্রেম করছে মানে কি? তো হৃদ কৌতূহল নিয়ে জানতে চেয়ে বলল, আমরা প্রেম করছি? হৃদের কথায় আয়ন স্বতঃস্ফূর্তির সাথে বলল, হ্যাঁ, তোদের দুজনের মতিগতি তো তাই বলছে। এই মুহূর্তে তোদের দুজনকে যে কেউ দেখলে বলে দিতে পারবে তোদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক চলছে। তো হৃদ সামনে ঘুরে মায়ার দিকে তাকিয়ে গ্লাসে চুমুক দিতে দিতে বলল, আয়ন হৃদের দিকে একটা ভ্রু উঁচিয়ে তাকিয়ে বলল, কি তোরা কি সত্যিই রিলেশনে আছিস হৃদ? তো হৃদ বলতেছে, আমি কিছু বলতে পারছি না, সব ম্যাডাম জানে, ম্যাডামকে গিয়ে প্রশ্ন কর তার সাথে আমার কি চলে। হৃদের ঘুর পেঁচানোর কথায় আয়ন বুঝতে পারলো হৃদ এখনও নিজের সম্পর্কে মায়াকে কিছুই বলেনি। কিন্তু মায়ার হৃদের প্রতি হঠাৎই আকর্ষণটা কিসের, যদি না চিনে হৃদকে, নাকি মায়া জানে হৃদের সম্পর্কে, শুধু হৃদই বুঝতে পারছে না মায়া হৃদকে চিনতে পেরেছে কিনা। হাজারটা প্রশ্ন হচ্ছে আয়নের মাথায় তখন চলতেছিল। ওই দিন আর হচ্ছে হৃদের সাথে তেমন কোনো কথাবার্তা হয় নাই মায়ার। তো আমরা হচ্ছে হলুদ দিয়ে তাদের বাড়ির মানুষজন আসছে, আমরা চলে আসছি। তো আমাদের বাড়িতে এসে একদম মুক্তাপুর হলুদ শেষ হতে হতে প্রায় রাত্রের 4টা বেজে গেছে। তো তখন সবাই যে যার মতো যেখানে সেখানে শুয়ে আছে। জুই হচ্ছে খুব রাগ করে আছে, সে আজকে আর ফোনে কথা বলে নাই। সে ভাবছিল যে ওই বাড়িতে যেহেতু যাচ্ছে তার সাথে রাদীফের সাথে তার সাথে দেখা হবে, বাট রাদীপ বাড়িতে থাকা সত্ত্বেও ওর সাথে দেখা করেন, এটা তো ভীষণ রেগে ও ঘুমাই গেছে। পুরো রুম জুড়ে একদম বান্ধবীরা এলোমেলো। কিন্তু আমি ভাবলাম যে ঠিক আছে, ঘুমাবো, একটু ফ্রেশ হয়ে গাড়ি দিয়ে আসছি, তার মধ্যে হলুদের এত দৌড়াদৌড়ির মধ্যে ঘেমে টেমে গেছে, একটু গোসল করে ফ্রেশ হয়ে একবারে ঘুমাবো। তো যখন গোসল করতে গেলাম তখন আমার হচ্ছে মনে হইলো যে তাহলে আমি আমার স্বামীর সাথে একটু কথা বলি। তো গোসল করে বের হয়ে চিন্তা ভাবনা করলাম যে একটা ফোন দে। আবার ভাবতেছি এত রাত হয়ে গেছে, 4টা বেজে গেছে, তারা কি ঘুমায় গেছে বা কী না কি মনে করবে। তো হাজার অস্বস্তি মিলায়া তারপরে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, একটা ফোন দিয়েই দিই, দেখি ফোনটা রিসিভ করে কি না। তো আমি হচ্ছে ফোন দিলাম। তো ফোনের ওপাশ থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর পেলাম, জিজ্ঞেস করতেছে যে হ্যালো, কে বলছেন?
তো আমি শুনতে পেলাম একটা মেয়ের কণ্ঠ। তো আমি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে যে হৃদের ফোন কার কাছে আর একটা মেয়ে কেন এত রাত্রে ফোন ধরবে। তো আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? তখন ওপাশ থেকে বলতেছে যে আমি শশী। আপনি কে মিস? তো শশীর পরিচয় পেয়ে আমার তো একদম বুকটা ভারী হয়ে গেল, দুঃখে অজানা কষ্ট, একদম কণ্ঠে কথা আটকে আসতেছিল, ঠোঁট কপাল মানে একদম মানে খুব কান্না চলে আসতেছে। যে তখন আমার হচ্ছে শশীর আর হৃদের যেই সব কিছু মনে পড়ে গেল, যে খানবাড়ির সবাই চায় শশীর সাথে হৃদের বিয়ে হোক, দুইজনের বিয়েটাও ঠিকঠাক করা। তো সব কিছু একদম একে একে আমার মনে পড়তেছিল। তো আমি হচ্ছে ভীষণ খারাপ লাগলো, তো আমি ফোনটা কেটে দিয়ে ঘুমায় গেলাম। ও এর আগে হচ্ছে আমার শশীর সাথে আরেকটু কথা হলো। আমি যখন বেশ কিছুক্ষণ চুপ করেছিলাম, তখন ওপাশ থেকে শশী বলতেছিল, হ্যালো মিস, শুনতে পারছেন আমাকে? তো আমি বললাম, জি আপু। তো জিজ্ঞেস করতেছে যে কাকে চাই আপনার? আমি বললাম, উনি কোথায়? তো শশী একদম সন্দিহা গলায় জিজ্ঞেস করলো, উনি কে? আমি বললাম, ফোনটা যার সে কোথায়? সে বললো যে জি সে রুমে। আমি বললাম, আপনি কে? ওনার ফোন আপনার কাছে কেন আপু? উনি বললো, হ্যাঁ কিন্তু আপনি কে? সে আমাকে বারবার জিজ্ঞেস করতেছে। তখন আমি বললাম, ফোনের নামটা সেভ আছে আপু, সেখান থেকে দেখে নিন। তো ফোনে বেয়াদব বউ নামে নাম্বারটা সেভ, কিন্তু রিদ খানের তো বিয়ে হয়নি, আমি তার ফিয়ান্সে। তাহলে আপনি কে? আপনি ফিয়ান্সে? তো বলতেছে হ্যাঁ, কিন্তু আপনি? তো এর মাঝে আমার আর শশীর সাথে কথা বলতে ইচ্ছে করলো না। তখন হচ্ছে আমি ফোনটা কেটে দিয়ে কান্না করতে করতে তারপরে ঘুমায় গেলাম। তার পরদিন সকালে তো বিয়ে বাড়ি, এত মানুষের মানে চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড়, পুরো বাড়ি এত সুন্দর অবস্থা। কিন্তু আমার মন তো ভীষণ খারাপ। রাত্রের বেলা অরিদ খান শশীর সাথে ছিল, তাহলে কি তাদের দুজনের খুব গভীর সম্পর্ক? এসব কথা চিন্তা করতে করতে আমার মনটা সারাদিন ভীষণ খারাপ। তো আমাকে আর জুইকে পাঠানো হলো ইসের সাথে, মুক্তা আপুর সাথে ফাহাদ ভাইয়াদের বাড়িতে। তো তখন তো যেতেই হবে বোনের সাথে, এখানে তো আর আমাকে ছাড়া হচ্ছে জুই। তো আমি প্রথমে যেতে চাইনি ও বাড়িতে, আমি বললাম আমি যাব না, জুইকে যাবে পাঠাও। তো জুই হচ্ছে আমাকে ছাড়া কোথাও যাবে না। তো যাই হোক, সব কিছু মিলে তারপরে যেতে ওই বাড়িতে বাধ্য হইলাম। রাত 9টা পেরিয়ে 10টার ঘরে তখন হচ্ছে তাদের যে ফাহাদ জিজুদের 3তলা বাড়ি, পুরো বাড়িতে একদম মেহমান দিয়ে ভরা পুরো বাড়ি। তো এর মাঝে হচ্ছে বিয়ে বাড়ির যেহেতু সব মানুষজন এখানে, আমি দেখলাম যে সবাইকে দেখতে পাইলাম, বাট রিদ খানকে দেখলাম না। তো আমি ভাবলাম যে আমি এ বাড়িতে আছি, এই লোকটা তো অবশ্যই জানার কথা, তাহলে সে একবার আমাকে দেখতেও আসলো না, তাহলে মনে হয় সত্যিই সে আমাকে পছন্দ করে না। তো নানান চিন্তা ভাবনা করতে করতে তখন হচ্ছে সে যদি আপু বললো ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে। তো আমাকে বলতেছিলাম, আমি প্রথমে তো না করতেছিলাম, তারপরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে খেলি, সময়টা কাটবে। তো তক্ষণে আমি হচ্ছে দেখলাম যে রিদ খান সিঁড়ি দিয়ে নামতেছে, বা সিঁড়ির উপরে যে নামার জায়গাটা, ওই জায়গাটায় দাঁড়ায় আছে। তো মুখ তুলে তাকাতে এই দুজনের চোখাচোখি হলো। আমার উৎফুল্ল মুখটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আছে রিদ খান। তো আমি হচ্ছে হৃদের খেয়াল নেই বলে সে যদি যখন বোতলটা তুলে আবারও রাউন্ড দিতে নেবে, তখনই বাধা দিল মায়া। সে যদি বাধা দিতে দেখে আপত্তি জানিয়ে বলল, আরে বোতলটা তো কারো দিকে ঘুরে পড়েনি মায়া, বোতলের মুখ তো দরজার দিকে ঘুরে আছে, তাহলে কাকে ধরবে তুমি? তো আমি হচ্ছে বোতলের দিকটা অনুসরণ করে দরজার সামনে হৃদের দিকে এক পলক আর চোখে তাকিয়ে সে জ্যোতিকে আঙ্গুল দিয়ে হৃদকে দেখিয়ে বললাম, এখন তোমার ভাইয়ার টার্ন আপু, বোতল যার দিকে ঘুরবে এখন সে উত্তর দিবে। তো সে যদি হচ্ছে ভীষণ ভয় পেয়ে যায়, বলে না এসবের মধ্যে হৃদ ভাইকে জড়ায়ও না, হৃদ ভাই এগুলো একদম পছন্দ করে না। তো আমি বললাম, না ঠিক আছে, আমি তাকে প্রশ্ন করি। তো আমি হচ্ছে তাকে জিজ্ঞেস করলাম, কাল রাতে কোথায় ছিলেন আপনি? তো আমার প্রশ্ন করার ধরনে প্রশ্ন কম, হৃদ থেকে কৈফিয়ত চাওয়া বেশি মনে হচ্ছিল। এই সময়টাতে উপস্থিত সবাই কেমন আমার সাহসিকতার দিকে তাকিয়ে, শ্রেয়া তো ভেবেই নিয়েছে হৃদ মস্ত বড় একটা ধমক দিবে মায়াকে, অথচ মায়ার এমন অদ্ভুত প্রশ্নটা করার কয়েক সেকেন্ড পরেই পরিবেশ নীরব। হৃদ কিছুই বলল না মায়াকে, বরং সবাইকে অবাক করে দিয়ে হৃদ মায়ার অদ্ভুত প্রশ্নের উত্তর দিয়ে বলল, বাড়িতেই ছিলাম। তো মায়া জিজ্ঞেস করলো, কোন বাড়িতে? হৃদ বলল, নিজ বাড়িতে। সাথে কে ছিল? আসিফ। একা ঘুমিয়েছেন? হ্যাঁ। সত্যি? হুম। আহা কি প্রেম দুইজনের। আয়ন হচ্ছে হৃদের পাশে দাঁড়িয়ে হেসে বিড়বিড় করে কথাটা বলল, আহা দুইজনের কি প্রেম চলতেছে। চতুর হৃদ আয়নের কথাটা শুনে ভ্রু কুচকে তাকালো আয়নের দিকে। আয়ন হৃদের দৃষ্টি বুঝে ফের গা জ্বালাভাবে হাসলো। হৃদ বিরক্তি নিয়ে দৃষ্টি ঘুরালো মায়ার দিকে। মায়া কৈফিয়ত চাচ্ছে আর হৃদ কৈফিয়ত দেওয়ার মতো করে ভদ্রভাবে উত্তর দিচ্ছে দেখে হতভম্ব হয়ে এক একজন হা হয়ে গেল। একবার মায়ার দিকে তো অন্যবার হৃদের দিকে তাকাচ্ছে। তো মায়া হচ্ছে এর মাঝে মায়া আবারও কৈফিয়ত চাওয়ার মতো করে বলল, কাল রাতে ফোন কই ছিল আপনার? বলো আসিফের কাছে। তো মায়া বলল, মিথ্যা কথা। মায়া আর কিছু বলবে, পাশ থেকে আয়ন ফোরন কেটে মায়াকে বলল, আর হৃদের ফোনটা রাতে আমার কাছে ছিল, আসিফ দিয়েছিল, আমি শশীকে দিয়েছিলাম রাখতে। তো হৃদকে ঘেরে মায়ার সকল ভুলগুলো এক মুহূর্তে কাচের মতো স্বচ্ছ হয়ে গেল, যে তাহলে হৃদের কোনো দোষ নেই, শশী হচ্ছে হৃদের সাথে ছিল না।
এতক্ষণ তো আমি রাগের মাথায় নানান প্রশ্ন করতেছিলাম, বাট যখন দেখলাম যে পুরো ঘরের মানুষ সব আমাদের দিকে তাকায় আছে, তখন তো ভীষণ লজ্জা পেয়ে গিয়ে একদম মাথা নিচু করে ফেললাম। কিন্তু তার মধ্যেই যখন দেখলাম যে শশী আসতেছে ট্রের মধ্যে লেবু পানি নিয়ে, তখন তো আমার মেজাজটা আবার বিগড়ে গেল। তো যাই হোক, খেলা টেলা শেষ করলাম, রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। ক্লান্তিতে সবাই সকাল সকাল শুয়ে পড়েছে। আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে মুক্তাদের পাশের রুমের সেজুতির সাথে। বিগত কয়েকদিনে বিয়ের ঝামেলায় সবাই আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়লো, তবে হৃদ ঘুমিয়েছে কিনা জানা নেই। মায়া জুয়ের পাশ থেকে উঠে বসলো, ওনাটা গায়ে চাদরের মতন জড়িয়ে মাথার কাপড় টানলো, উদ্দেশ্য 3 তলায় উকি মারবে। মায়া শুনেছে হৃদ 3 তলায় থাকছে। মায়া সেজুতিকে দেখলো শুয়ে শুয়ে ফোন চালাতে। মায়া মনে মনে একটা বুদ্ধি বের করে সেজুতিকে বলল, মায়া উপরে যাবে শ্রেয়ার কাছে। শ্রেয়া মায়াকে মেসেজ করেছে 3 তলায় যেতে, দুজন মিলে একটু ছাদে হাঁটাহাঁটি করবে, আবার চলে আসবে মায়া। সেজুতি আর নিষেধ করলো না, মায়াকে যেতে দিয়ে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। মায়া 2তলার ফ্ল্যাট থেকে বের হয়ে আশেপাশে তাকালো, মানুষের কলরব শোনা যাচ্ছে, তবে কম, হয়তো সবাই শুয়ে পড়েছে, এজন্য কম শব্দ পাচ্ছে মানুষের। মায়া আশেপাশের ফ্ল্যাটের দিকে তাকালো, সবগুলো ফ্ল্যাটের দরজা চাপানো, ভেতর থেকে ধাক্কা দিলেই খুলে যাবে এমন অবস্থা। মায়া ভয় করলো 3 তলায় যেতে, আবার শ্রেয়া 3 তলায় আছে ভেবে সাহস জুগিয়ে আস্তে ধীরে গেল উপরে। ঠিক একইভাবে 3 তলার ফ্ল্যাটের দরজাগুলোর ভেতর থেকে চাপানো ছিল বলে মায়া আস্তে করে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। আশেপাশে তাকিয়ে দেখলো ড্রয়িং রুমের তেমন কেউ নেই, সবাই যার যার মতো করে রুমে শুয়ে। মায়া জানে শ্রেয়া কোন রুমে। সেজুতি সাথে যখন মায়া উপরে এসেছিল তখন দেখেছিল শ্রেয়া কোন রুমে শুয়েছে, এমনকি এটাও জানে হৃদ কোন রুমটায় থাকছে। মায়া ভাবলো শ্রেয়া রুমে যাওয়ার আগে হৃদের রুমের সামনে একবার উকি মারবে, লোকটাকে যদি দেখা যায় সে আসে। ভাবনা অনুযায়ী মায়া শ্রেয়ার রুমে যাওয়ার আগে হৃদের রুমের দরজার সামনে গেল। দরজাটা ভেতর থেকে চাপানো দেখে ফাঁক দিয়ে উকি ঝুঁকি মেরে দেখতে চাইল ভেতরে কে। বেশ করে উকি ঝুঁকি মেরেও যখন মায়া সুবিধা করতে পারলো না, তখন মায়া দরজার ফাঁকে এক চোখ রেখে উকি মারতে পেছন থেকে কেউ মায়ার মাথায় টোকা মারতে মারতে বলল, হ্যালো ম্যাডাম, আমাকে খুঁজছেন? তো হৃদের কণ্ঠে চমকে উঠে তৎক্ষণাৎ ধরফড়িয়ে পেছনে ঘুরতেই হৃদের প্রশস্ত বুকের সাথে মায়ার মুখ ঠেকে গেল। অনাকাঙ্ক্ষিতভাবে বাড়িটা খেয়েই মায়া পিছিয়ে যেতে চাইল, পিঠ ঠেকলো দেয়ালে। হৃদ মায়ার পিঠের সঙ্গে লেগে দাঁড়ানোতে কাঙ্ক্ষিত এই ধাক্কাটা লাগে। হৃদ জানতো এমনটা হবে, সে জেনে বুঝে মায়ার সঙ্গে লেগে দাঁড়িয়েছে। মায়া হৃদের হঠাৎ উপস্থিতি টের পেতে ভয়ে বুকে ধুকপুকিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে মিথ্যা বলে বলল, আমি শ্রেয়াকে খুঁজছিলাম, মনে করেছিলাম ও এই রুমে আছে। তো পেয়েছেন শ্রেয়াকে? না। শ্রেয়ার বদলে আমাকে দিয়ে চলবে? চাইলে আমার সাথে ঘুমাতে পারেন, আমার বেড কিন্তু পুরাই খালি। তো হৃদের কথায় মায়া উত্তর করলো না, শুধু লজ্জা সিটিয়ে নত মস্তিষ্কের হয়ে দাঁড়ালো। গায়ের ওড়নাটা হাতে পেঁচিয়ে লজ্জায় হাঁসফাঁস করলো। হৃদ মায়ার লজ্জা দেখে যা বুঝার বুঝে নিয়ে নিজের দুহাত দেয়ালে ঠেকিয়ে মধ্যে সে মায়াকে রেখে মায়ের মুখোমুখি ঝুঁকে পড়ে বলল, ম্যাডাম কি জেনে বুঝে আমার কাছে আসেন, নাকি পাগলামো করতে করতে চলে আসেন? বুঝেন কিন্তু ম্যাডাম, আমি কিন্তু ছেড়ে দেওয়ার মানুষ না। তো মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে নুইয়ে গেল। হৃদকে বুঝতে দিতে চায় না যে মায়া হৃদের জন্যই এসেছিল এখানে, বরং হৃদকে মিথ্যা বলতে চেয়ে রিনরিনিয়ে গলায় বলল, আমি তো শ্রেয়ার জন্য এসেছিলাম, ও নেই, আমি এখন যাই। আগের ন্যায় হৃদ একই সুরে বলল, যাবেন কেন ম্যাডাম, আর একটু থাকেন, ভালোই তো লাগছে। শ্রেয়া নেই তো কী হয়েছে, আমি তো আছি, সুন্দরী বেআইনের সঙ্গ দেব। বলে হৃদ এমনভাবে মায়ার গলা বেয়ে নিচে তাকালো যেন মায়ার ওড়না ভেদ করে হৃদ সব কিছু দেখে নিচ্ছে, অথচ মায়ার গায়ে বড় ওড়নাটা কাঁধ জড়িয়ে দুপাশে টানা। মায়ের হৃদের দৃষ্টিতে অস্বস্তিতে পড়ে হাত কচলে মিনমিন গলায় বলল, আপনার দৃষ্টি খুব বাজে। হৃদের তৎক্ষণাৎ উত্তর এলো, আমার দৃষ্টি বাজে বলেই তো আপনাকে নষ্ট চোখে দেখি ম্যাডাম, নয়তো ভালো হলে তো দূরেই থাকতাম, কাছে আসতাম না। মায়া মিনমিন করে বলল, আমি তো বিবাহিত। তো হৃদ বলল, আমার বিবাহিত মেয়েই পছন্দ, সেজন্যই তো আপনাকে পরকীয়ার প্রস্তাবটা দিলাম, ম্যাডাম কি রাজি? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে আগের ন্যায় মিনমিন করে বলল, না, আপনার মতো সিঙ্গেল ছেলেদের পছন্দ না, মিঙ্গেল ছেলে পছন্দ। সিঙ্গেল কোথায় ম্যাডাম, আপনি আমার পরকীয়ার প্রস্তাবটা অ্যাকসেপ্ট করলেই তো আমি মিঙ্গেল হয়ে যাব। তারপর দুজন মিলে সোজা রুমে, আমার বেডটাও খালি, সারা রাত আপনাকে শেখাবো পড়াবো কীভাবে পরকীয়া করতে হয়, এর মাঝে দুজনের এক্সারসাইজটাও হয়ে যাবে। পরকীয়া মানে বোঝেন তো ম্যাডাম, কী করতে হয়, কী করতে হবে জানেন তো? হৃদয় বেফাস ইঙ্গিতমূলক কথায় মুহূর্তে মায়ার নাক মুখ খিচে নিল। অতি লজ্জায় আড়ষ্ট হয়ে মায়া নুইয়ে দুহাতের মুঠায় ওড়নার আঁচল পিষল। কেমন একটা অস্থিরতায় মায়া আছড়ে পড়ছে, ভিতরটা ভয়ে ধুকপুক করছে। হৃদের কথার ইঙ্গিত বোঝার মতো বয়স মায়ের হয়েছে, সে এসব বোঝে। এতদিন হৃদের পরিচয় জানতো না বলেই মায়া হৃদের মুখে মুখে উত্তর করত, কিন্তু এখন মায়া হৃদের পরিচয় সম্পর্কে অবগত হয়ে মুখ চালাতে পারছে না। বরং মায়া ইহজীবনে হৃদের সামনে কখনো তর্ক করবে না বলে প্রতিজ্ঞা করেছে, কারণ হৃদ মায়াকে
এমনই বেয়াদব বলে জানে নিজের ফোনেও মায়ার নাম্বারটা সেইভাবেই সেভ করা। মায়াকে কতটা বেয়াদব বউ ভাবলে হৃদ এভাবে মায়ার নাম্বারটা সেভ করে তা জানা নেই মায়ার। মায়া হৃদের থেকে পালিয়ে বাঁচতে চেয়ে রিনরিনে বলল, আমি নিচে যাব, পথ ছাড়ুন। হৃদ মায়ের অস্থিরতা দেখে বলল, ম্যাডাম কি আমাকে ভয় পাচ্ছেন? অল্পতে ভয় পেলে চলবে বলুন? আমার এখনও কত কিছু করা বাকি, আর আপনার কত কিছু সহ্য করা বাকি। আমি তো আপনার জান খাওয়ার ধান্দায় আছি ম্যাডাম, আর আপনি জান নিয়ে পালাতে চাচ্ছেন। কথাগুলো বলতে বলতে হৃদ মায়ার সাথে আরও ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। স্পর্শে দুজনের শরীর ছুঁয়ে যেতেই মায়া সর্বাঙ্গ নাড়িয়ে কেঁপে উঠল হৃদের শরীরের স্পর্শে। মুহূর্তে মায়া হৃদের ভয়ে দেয়ালের সঙ্গে সেটে গেল কম্পিত দেহ নিয়ে। হৃদ অনুভব করতে পারলো মায়ার কম্পিত শরীরের আঁচ। নিস্তব্ধ ড্রয়িং রুমে যেন ঝংকার তুলল দুজনের উষ্ণ নিঃশ্বাসের শব্দ। সেই উষ্ণতা আরও বাড়িয়ে দিল হৃদ। হাত বাড়িয়ে দেয়ালের সুইচ চেপে আলোড়িত ড্রয়িং রুমটা মুহূর্তে ঘোর অন্ধকারে তলিয়ে দিল। মায়া চমকে উঠল। অজানা ভয়ে ফের বুক ধরফর করলো। হৃদ মায়ার ভয় বাড়িয়ে অজানা ভয় দিয়ে মায়ার থুতনি ধরে লজ্জায় নুয়ে যাওয়া মুখটা উপরে তুলল। ভয়ার্ত মায়া আরও ভয়ার্ত হলো। শরীর শক্ত করে চোখ খিচে বন্ধ করে নিল। হৃদ আবছা আলোয় মায়ার সুন্দর মুখটা দেখল। মুখোমুখি হওয়ার দরুন হৃদের উষ্ণ নিঃশ্বাসের বাতাস মায়ার মুখে অনুভব করতেই মায়ার শরীর তরতর করে কাঁপল। হৃদের ঘোর লাগা চোখে মায়ার কম্পিত চোখ জোড়া দেখল। হাত বাড়িয়ে মায়ার মসৃণ গাল স্পর্শ করল। অপর হাতটা নেমে এলো মায়ার কোমরে। হৃদ চোখ বুলিয়ে মায়ার মায়াময় মুখটা আরও একবার দেখল। হৃদের অবাধ্য মন আরও অবাধ্য হলো মায়াকে ছুঁয়ে দিতে। উতলা হলে মায়ার গালে পড়া চুলগুলো হাতের উল্টো পিঠে সরিয়ে দিতে দিতে হৃদ শব্দ করে চুমু খেলো মায়ার গালে। জীবনে প্রথম চুমু হৃদ থেকে পেতেই মায়ার কম্পিত শরীরের কম্পন আরও বাড়ল। শরীর শক্ত করে নিঃশ্বাস নিতে ভুলে গেল ভয়ে আর উত্তেজনায়। হৃদ মায়ার অপর গালেও ঠিক আগের ন্যায় শব্দ করে চুমু খেলো। মুখ উঠিয়ে মায়ার কম্পিত চোখের দিকে তাকিয়ে বলল, শরীর ছাড়ো। হৃদের নেশাক্ত কথা মায়ার অবধি পৌঁছালো কিনা বোঝা দেয়। ভয়ে মায়ার শরীর নরম করার বদলে আরও খিচে শক্ত করে পড়ে রইল হৃদের বক্ষে। নিঃশ্বাস তখনও আটকে রেখেছে কাঁপতে কাঁপতে। হৃদ মায়ার কপালে শক্ত করে ঠোঁট ছুঁয়ে নেমে এলো দু চোখের পাতায়। তিরতির করে দু ঠোঁটের পাতায় একভাবে ঠোঁট ছুঁয়ে নাকে নামতেই হৃদ সেখানে শক্ত করে কামড় বসিয়ে দিয়ে মোহিত গলায় বলল, নিঃশ্বাস ছাড়ো। মায়া নিঃশ্বাস ছাড়ার বদলে বরং আরও আটকে রাখলো। মায়ের বেগতিক কম্পন বলছে এই মুহূর্তে হৃদকে কতটা ভয় পাচ্ছে ও। তারপরও হৃদ ছাড়লো না মায়াকে, বরং কামড়ে দেওয়া জায়গায় শব্দ করে চুমু খেয়ে নেমে এলো মায়ার লাল ঠোঁটে। বিয়েতে দেয়া মায়ার লাল টকটকে লিপস্টিক এখনও লেগে আছে ঠোঁটে। হৃদ সেদিকে তাকিয়ে আরও আসক্ত হলো। শক্ত হাতে মায়ার গাল চেপে ঠোঁট উঁচু করলো। একত্রে মায়ার ঠোঁট জোড়া মুখে নেয়ার 4 কি 5 সেকেন্ডের মাথায় মায়া বেহুশ হয়ে ঢলে পড়তে নিলেই হৃদ এলোমেলোভাবে মায়াকে আঁকড়ে ধরল। মায়ার দীর্ঘ সময় ধরে নিঃশ্বাস আটকে রাখার ফলে এখন সে জ্ঞান হারালো। হৃদ মায়ার দুবাহু টেনে বুকে চেপে ধরতে হৃদের মেজাজ বিগড়ে গেল। অপর হাতে নিজের ভেজা ঠোঁট জোড়া মুছতে মুছতে রাগে তিরতির করে দাঁতে দাঁত পিষল। জীবনের প্রথম চুমুটাও শেষ করতে পারল না বলেই তার মেজাজ গরম হচ্ছে। হৃদ বলেছিল নিঃশ্বাস ছাড়তে, বেয়াদব মহিলা ছাড়েনি, তার কথা শোনেনি, সেজন্য জ্ঞান হারালো। বাল, নিঃশ্বাস আটকে কে চুমু খায়? বেহুশ তো হবেই। তিরতির মেজাজে হৃদ চট করে মায়াকে কোলে তুলে হাঁটলো বাড়ির বাহিরের দিকে। সে আর এখানে এক মুহূর্তের জন্য থাকবে না। অন্যের বাড়িতে সে থাকতে পারে না, তার ঘুম আসে না। বউয়ের জন্য সে এই বাড়িতে এসেছিল, এখন বউ নিয়ে সে চলে যাবে। এই বেয়াদব নারীকে সে তার কাছে নিয়ে গিয়ে যা করার করবে, কিন্তু তারপর এখানে রেখে যাবে না। হৃদের বের হওয়ার পথে আয়ন রাদিফ নিচে ড্রয়িং রুমে সোফায় বসেছিল। দুজনে হৃদের অপেক্ষায় ছিল। রাদিফ হৃদের বাসায় যাবে আর আয়ন হৃদের সঙ্গে যাবে হসপিটালের উদ্দেশ্যে। আয়ন মূলত ফাহাদের আসার আরও একটি কারণ ছিল জুই, কিন্তু এখানে আসার পর থেকে জুই কেমন আয়নকে এড়িয়ে চলছে, অপরিচিতের মতন ব্যবহার করছে, যেটা মোটেও আয়নের ভালো লাগেনি। সবচেয়ে খারাপ বিষয় হলো আয়ন একটা জিনিস লক্ষ্য করেছে, জুই কেমন রাদিফকে দেখে ভীষণ লজ্জা পাচ্ছিল আর আয়নকে সে অ্যাভয়েড করতেছিল। এটা আয়নের একদমই ভালো লাগেনি। তার নাইট ডিউটি আছে, সে এখন চলে যাবে। রাদিফ চলে যাবে হৃদের সাথে ওর বাড়িতে থাকতে। এরই মধ্যে আয়নের আগে রাদিফের চোখ পড়লো হৃদের বেরিয়ে যেতে বেহুশরত মায়াকে কোলে নিয়ে। চমকে ওঠার মতন সোফা থেকে লাফিয়ে দাঁড়ালো রাদিফ। হৃদের কোলে মায়াকে দেখে মৃদু চেঁচালো। আঙ্গুল তাক করে মায়াকে দেখিয়ে তৎক্ষণাৎ আয়নকে বলল, হৃদ ভাইয়ের কোলে ওটা ফাহাদ ভাইয়ের ছোট শালিনা ব্রো।
আয়ান রিতকে চলে যেতে দেখে দুষ্ট হেসে সেও উঠে দাঁড়ালো। রাদিফের কাঁধে চাপড় মারতে মারতে বলল, ইয়েস ব্রো। আয়নের সম্মতিতে রাদিফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতন চমকে উঠল। হৃদ আর প্রেম, সর্বনাশ! এত কিছু কখন হলো? রাদিফের হৃদ ভাই প্রেম করছে আর সে জানে না? সেটা আল্লাহ! এত কিছু হয়ে যাচ্ছে, রাদিফ এখনও টেরই পেল না। রাদিফ অবিশ্বাস্য গলায় আয়নকে শুধিয়ে বলল, হৃদ ভাই প্রেম করছে? আয়ন বলল, না, সংসার করছে। অবিশ্বাস্য গলায় ফের মৃদু চেঁচালো রাদিফ, কি? হৃদ ভাই বিয়ে করেছে? কবে, কখন? তুমি কি আমাকে মিথ্যা বলছো আয়ন ভাই? তোকে মিথ্যা বলে আমার লাভ? আয়নের কথা বিশ্বাস করতে রাদিফের বেশ কষ্ট হলো। তারপর শিওর হওয়ার জন্য আগের ন্যায় অবিশ্বাস্য গলায় বলল, হৃদ ভাই কি সত্যি ফাহাদ ভাইয়ের ছোটো শালীকে বিয়ে করেছে? আমাদের বিআইনকে? তোর বিআইন কীভাবে হয় বলো? তোর তো ভাবি হবে। বড় ভাইয়ের বউকে বিআইন ডাকিস? বেয়াদব, ভাবি ডাক। আয়নের কথা অবিশ্বাসের মতো মাথা ঘুরে যাওয়ার মতো। হৃদকে আজ এত বছর ধরে ওরা বিয়ে করাতে পারছে না, অথচ এখন শুনছে সেই হৃদ ভাই নাকি বিয়ে করে সংসারও করছে। ওদের মা যদি শোনে হৃদ লুকিয়ে বিয়ে করে নিয়েছে, নিশ্চয়ই এর জন্য রেগে যাবে। রাদিফের মা রাগী মানুষ, তার বাবা সরল মানুষ, তবে বাবা সব সময় গম্ভীর মুখে শান্ত থাকেন। কিন্তু তাদের অ্যাডভোকেট মা তো হৃদের বিয়ের কথাটা শুনলেই রেগে যাবে। তাছাড়া শশীর কী হবে? সে তো হৃদের বর্তমান ফিয়ান্সে। রাদিফ অস্থির চিত্তে পুনরায় বলল, শশীর কী হবে আয়ন ভাই? হৃদ ভাই তো আর শশীকে বিয়ে করতে চাইবে না। আমি বিয়ে করে ফেলি শশীকে? সিরিয়াস কথার মাঝে রাদিফের হেয়ালি কথায় বিরক্ত বোধ করলো আয়ন। রাদিফের মাথায় টোকা মারতে মারতে বলল, তোর না গার্লফ্রেন্ড আছে, ধান্দাবাজ? রাদিফ মাথা ঘষে সিরিয়াস গলায় বলল, দরকার হলে দুটো বিয়ে করব আয়ন ভাই। গার্লফ্রেন্ডকে রাখবো, শশীকেও রাখবো। শশী শুনলে তোকে ঝাড়ু পেটা করবে, বেয়াদব। তাহলে আমি আম্মুকে বলে দেব হৃদ ভাই প্রেম করছে, আম্মু আমাকে বিয়ে করিয়ে দেবে। এমনিতেই হৃদ ভাইয়ের জন্য আম্মু আমাকে বিয়ে করার ছিল না, এখন তো রাস্তা পরিষ্কার। কিন্তু এর আগে হৃদ ভাইকে ধরতে হবে। ভাই তো আমাকে রেখেই চলে যাচ্ছে, রাতে আমি কোথায় ঘুমাবো? কথাগুলো বলতে বলতে রাদিফ দৌড় লাগালো দরজার দিকে। পেছন থেকে আয়ন খানিকটা চেঁচিয়ে রাদিফের উদ্দেশ্যে বলল, আজকের জন্য হৃদকে ভুলে যা রাদিফ। তোর ভাই এখন বউ পেয়েছে, তোকে সঙ্গে নেবে না। আজ তোকে এখানেই ঘুমাতে হবে। আয়ন হাসতে হাসতে রাদিফের দৌড়ে চলে যাওয়া দেখলো। রাদিফ তাড়াহুড়ো করে দৌড়ে গিয়েও হৃদের নাগাল পেল না, বরং দৌড়ে গিয়ে দেখলো হৃদের গাড়ি ততক্ষণে গেট থেকে বেরিয়ে গেছে। পেছন থেকে রাদিফ যে এত করে ডাকলো তাকে সঙ্গে করে নিয়ে যেতে, কিন্তু হৃদ তো শুনলই না, বরং গাড়ি স্পিডে টেনে হৃদ চলে গেল। রাদিফ মন খারাপ করে পুনরায় হাঁটলো ফাহাদের বাড়ির পথে। আজকে সে আর হৃদের বাসায় যেতে পারবেন, এটা তার বোঝা হয়ে গেল। হৃদ খান এখন তার বউকে পেয়ে গেছে। ও, তো আজকের পর্বটা অনেক বড় হয়ে গেল, অনেক ভুল হয়েছে মাঝখানে। তো কেমন লাগলো আজকের পর্বটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা, বেশি বেশি লাইক করবা আর কমেন্ট করবা। বাকিটা হচ্ছে বাকি পর্বটা হচ্ছে নেক্সট পর্বে পাবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আমি হয়রান হয়ে গেছি ভয়েস দিতে দিতে।